আমার কাছে একটা ছোট্ট ঘটনা আছে। সেই ঘটনাটা আমি একটু আপনাদেরকে শোনাতে চাই। আ যে ঘটনাটা হচ্ছে যে একজন লিখেছেন, "আমার নাম পার্সিয়ান প্রিন্স। আর আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। জানি না কেমন লাগবে ঘটনাটা।" কিছুদিন আগের কথা। আমি উত্তরা থেকে প্রতিদিনের মতো ভার্সিটির উদ্দেশ্যে আ আমি আ আ নাব আচ্ছা তিনি হচ্ছে নাবিস্কোতে আসেন এবং প্রভাতী বনশ্রী বাসে একটা বাসে তিনি ওঠেন এবং সেই বাসে তিনি বলছেন যে, "আমিও অনেক কষ্ট করে দাঁড়িয়ে যাচ্ছি।" এমন সময় আমার চোখ বাসের ভেতরে লুকিং গ্লাসে পড়ে। দেখলাম যে আচ্ছা আমি ঘটনাটা একটু বুঝিয়ে বলি যে তিনি আসলে বাসে করে অনেক ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। একটা বাসে করে এবং অনেকের সাথে তিনিও বেশ গালাগালি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং নিশ্চয়ই ওই সময় আমাদের যেটা হয় আরকি আমাদের চোখ খোঁজে নিজের বসার মতো একটা সিট। এবং তিনিও চোখ দিয়ে সেই সিটই খুঁজছিলেন এবং তিনি দেখলেন যে ৪ নাম্বার রোতে একটা সিট খালি আছে। পাশের সিটে একজন মহিলা বসে আছে। ভাবলাম সিটটা মহিলার আ মালামাল আছে। আর তা না হলে অন্য কেউ সিটে বসে আছে আ তাই লক্ষ্য করলাম না। এবং তিনি বলছেন যে বনানী যখন গেলাম তখন অনেক লোক নেমে গেল। এমন অবস্থায় দাঁড়ানো লোক কম। ৩ জন দাঁড়িয়ে আছে। আমি একটু পেছনের দিকে গেলাম এবং ৩ নাম্বার রোতে ৩ নাম্বার রোর কাছে গেলাম। দাঁড়িয়ে আছি। তখন চোখ পড়ে ৪ নাম্বার রোর দিকে। দেখি দেওয়ালের পাশে একজন বুড়ো লোক বসে আছে। মহিলা আ আচ্ছা মনে করলাম বুড়ো লোকটা দাঁড়িয়ে ছিল বলে হয়তো মহিলা উনার মালামাল নিচে নামিয়ে রেখে লোকটিকে বসবার জায়গা করে দিয়েছে। কিন্তু এর পরেই তিনি যখন আবারও গ্লাসের দিকে তাকালেন, তখন দেখলেন যে মহিলা একা বসে আছে। তিনি যখন সামনাসামনি দেখছেন, তখন দেখছেন যে মহিলার পাশে একজন বৃদ্ধ লোক বসে আছে এবং তিনি যখন গ্লাসের মধ্যে দিয়ে দেখছেন, তখন দেখছেন যে মহিলার পাশে আ কেউ বসে নেই। সো এই হচ্ছে ঘটনা। আমি জানি না যে এই ঘটনার কোনো explanation আছে কিনা? আমি জানি না। আমি পড়ে কিছুই বুঝতে পারিনি। মানে খুব অদ্ভুত ঘটনা ঘটে আমাদের চলার পথে, আমাদের চারপাশে এরকম উদ্ভট সব ঘটনা ঘটে। নিশ্চয়ই আপনাদের সাথেও ঘটে এবং আমরা সেই বড় ঘটনাগুলো যদি আপনারা আমাদেরকে জানাতে চান তাহলে ইমেইল করুন। লিখে ফেলুন bhootfm@radiofm এই ঠিকানায়। আর সেই সাথে আমাদের একজন গেস্ট রয়েছেন। এর আগেও তিনি আমাদের সাথে কথা বলেছেন। আজকে উপস্থিত রয়েছেন আমাদের সাথে রাহমানি ভাই। রাহমানি কেমন আছেন? জি, রাসেল ভাই ভালো আছি। ভালো আছেন, ওকে। রাহমানি আজকে কি ঘটনা একটা ভালো ঘটনা এক্সপেক্ট করছি আপনার কাছ থেকে। সবসময়ই ভালো ঘটনা আপনার কাছ থেকে পাওয়া যায়। আজকেও নিশ্চয়ই কোনো একটা ঘটনা। এটা কি আপনার নিজের সাথে ঘটে নাকি অন্য কারো সাথে ঘটে সেটা? না, এটা আমার খুব কাছের কয়েকজন বন্ধুদের সাথে ঘটনাটা ঘটেছে। আমি আজকে সেটাই বলব আপনাদের। প্লিজ। তো তার আগে রাসেল ভাই মানে আমরা যারা ভূত এফএম এর শ্রোতা, আ সেই শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে এবং ভূত এফএম টিমকে অভিনন্দন জানাতে চাই। থ্যাংক ইউ। কারণ আমরা খুব ছোটবেলায় গ্রামে মায়ের কোলে বসে বা দাদির কোলে মাথা রেখে আমরা এই সমস্ত গল্পগুলো শুনতাম। তো এই নগর জীবনে ভূত এফএম সেই ঘাটতিটা কিছুটা হলেও মানে আমাদের পূরণ করে। থ্যাংক ইউ। এ কারণে আপনাকে অভিনন্দন। তো আজকে যে ঘটনাটা আমি বলব সেটা হচ্ছে এটা ১৯৯৭ সালের ঘটনা। আমার অনেক প্রায় ২৫-৩০ জন বন্ধু মিলে একটা পিকনিকের আয়োজন করে যে তারা পিকনিকে যাবে। আমি সঙ্গত কারণে তাদের নাম এবং জায়গাটার নাম প্লিজ দরকার নেই। আমি বলব না। হু, হু। তো তারা পিকনিকের আয়োজন করে তো সকাল ৬ টায় মানে ভোর ৬ টায় তাদের রওনা দেওয়ার কথা। হু, হু। তো সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে তারা মানে কেউ ঠিকমতো স আ ঠিক সময়ে আসতে পারে নাই সেখানে। আচ্ছা। কেউ হয়তো ৬ টায় আসছে, কেউ ৬:৩০ টায়, কেউ ৭ টায়। তো এরকম নরমালি যে যার মতো সময় আসছে এবং মুষলধারে বৃষ্টি যাকে বলে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে সেদিন। হু, হু। তো মোটামুটি ৮টা থেকে ৯টা বেজে গেছে সকাল। আ তো সবাই চলে আসছে তার মধ্যে। কিন্তু গাড়ি তখনো আসে নাই। যে বাসটা ওরা ঠিক করেছিল, আ সেই বাসটা তখনো আসে নাই। আচ্ছা, তো এই করতে মানে প্রায় ১টা-১.৫টা বেজে গেছে তবুও বাসটা আসে নাই। আচ্ছা। তখন সবাই মিলে যার কাছ থেকে বাসটা ঠিক করেছিল তার কাছে যাই। তার কাছে গিয়ে বলে যে, "এরকম আমরা তো আপনার গাড়িটা নিয়েছিলাম। তো গাড়িটা তো কি ব্যাপার?" তো উনার গাড়িটা দুর্ভাগ্যক্রমে সেদিন এই আশেপাশে কোথাও একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা। যার কারণে ও গাড়িটা পাঠায় নাই। আর ওর একটু খামখেয়ালিপনার কারণে সে আবার কোনো গাড়ি ঠিক করে দেয় নাই। তবে ওরা যখন গেছে তারপর বলার পরে তখন বলছে যে, "এরকম ব্যাপার, আমি দুঃখিত পাঠাতে পারি নাই। তো ঠিক আছে আমি আপনাদের একটা গাড়ি ঠিক করে দিচ্ছি।" ওইখানে আবার ওদের ভিতরে আবার মত দ্বিমত শুরু হলো। কেউ বলছে যে, "না এখন তো ১:৩০ ২:০০ বেজে গেছে। এখন আমরা
মানে পিকনিকে গিয়ে কি করব? আচ্ছা, পিকনিকের জায়গাটা হচ্ছে নওগাঁ পাহাড়পুর। আচ্ছা। হ্যাঁ, তো অনেকে বলছে যে না, আবার অনেকে বলছে যে না আজকে বের হয়েছি, অনেকে যেতে দিতে চাচ্ছিল না অভিভাবকরা। তা আজকে আমরা চলে যাবো। যাই হোক, চল অন্তত ঘুরে আসা হবে। তো এভাবে চলতে একসময় সবাই রাজি হলো এবং যে গাড়িটা ঠিক করে দিল মোটামুটি সে গাড়িটা বিকেলের দিকে আসলো। ৩টা ৩:৩০টার দিকে। তো রওনা হবার পরে রাস্তায় আবার একসময় টায়ার পাংচার হয়েছে ওই গাড়ির এবং আমাদেরই এক বন্ধুর পা কেটে গেছিল। সেই মানে ওই সিটটা মানে ওই টায়ারের উপরেই সে বসা ছিল গাড়ির ভেতরে। তো এভাবে করতে গাড়িটা মানে অনেক দেরি করে প্রায় বৃষ্টি কিন্তু তখনও হচ্ছে এবং মানে ওই সময়টা পুরো বাংলাদেশে যে কিছুদিন আগে যেরকম বৃষ্টি হলো মানে ঐরকম পুরো বাংলাদেশে বৃষ্টিটা হচ্ছিল। তো তারপরে তারা মোটামুটি সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে গিয়ে ওই নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছায় তারা। পৌঁছানোর পরে এখন রান্না করার জন্য তো মানে জায়গা লাগবে। আর ওই সময়টা চারদিকে বৃষ্টি হচ্ছে। এখন মানে কোথায় রান্না করবে সেটাও তারা ঠিক করতে পারছে না। তো যাই হোক একটা ওই পলিথিন বিভিন্নভাবে বিভিন্ন দিকে দিয়ে একটা রান্না করার জায়গা তারা মানে ঠিক করে। আচ্ছা। তো মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে ওরা যেভাবে বাসায় বাড়িতে বলেছিল যে আমরা মোটামুটি রাতের ভিতরে চলে আসবো ৮টা-৯টার মধ্যে। আর ওইখানে ওরা মোটামুটি ৬:৩০ ৭টার দিকে তারা পৌঁছেছে ওইখানে গিয়ে। আচ্ছা। তো যার কারণে এখন অনেকে বলছে যে যাই হোক আসছি, খাওয়া-দাওয়া করার দরকার নাই। আমরা চলে যাই। আবার অনেকে বলছে যে না আমরা যখন এসেছি তখন মানে পিকনিকটা ভালোমতো করে তারপরে যাবো। তো এরকমভাবে অনেক কথা হওয়ার পরে সবাই একটা সিদ্ধান্তে আসলো যে আচ্ছা ঠিক আছে। কি বলে ওর ভিতর থেকে ৩ জন বলল যে ঠিক আছে আমরা তাহলে মানে বাসায় বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দিই যে আমরা এরকম ব্যাপার এখানে দেরি হয়েছে আসতে। যার কারণে আমাদের যেতে দেরি হবে। নাহলে তো বাসায় চিন্তা করবে। কারণ যখন তাদের জি। পৌঁছে যাওয়ার কথা তাদের বাড়িতে তখন তারা আসছে স্পটে। হ্যাঁ, মানে শুরু করবে কেবল হ্যাঁ, তারপর শুরু করবে কেবল। সেই মুহূর্তে। তো বলে যে আচ্ছা ঠিক আছে। তো ওইখান থেকে ৩ জন হুম, হুম। ওইখানে তখন তো মোবাইল স্বাভাবিকভাবেই নাই এবং মানে আমাদের ওইখানে এনালগ ফোন, ডিজিটালও না। তো বাজারে গিয়ে মানে একটা ফোনের দোকান পাওয়া গেল। তারপরেও মানে ফোনের দোকানে অনেকগুলা তার বের হয়েছিল নাকি। তারপর ওগুলো জোড়া-টোড়া দিয়ে বিভিন্নভাবে মানে অনেক হাঙ্গামা করার পরে লাইনটা পাওয়া গেছে। না, লাইনটা তারপরেও পাওয়া যায় নাই। তো এখান কি তাহলে মানে শহরে গিয়ে মানে জয়পুরহাট, আচ্ছা। ওইখান থেকে ট্রেন আছে। এই সম্ভবত ২ টা স্টেশন পরে হয়তো স্টেশনটা। তো এখন ট্রেনের তো সময় ঠিক নাই কখন আসে কখন যায়। তো বলছে যে ঠিক আছে তাহলে ওরা তখন একটু সামনে গিয়ে মানে ওইখানে আবার ভ্যানের মতো রিক্সা আরকি ২ পাশেই থাকে। মানে বসার জায়গা ২ পাশে মাঝখানে। তো ৩ জন সেখানে গেছে তো দেখে যে ৩-৪ টা ভ্যান দাঁড়ানো। হুম, হুম। তো ওদেরকে গিয়ে বলছে যে এরকম ব্যাপার, চলেন। তো ওরা আর যাবে না সেখানে। বলছে না যাবো না, যত টাকাই দেন আমরা যাবো না ওইদিকে। তো ওরা ওইখান থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে নিজেদের ভিতরে গল্প করছে যে কি ব্যাপার কি করি এখন? আর ওইদিকে কিন্তু রান্নাবান্না আয়োজন চলছে ফার্নিচার আর এরা ৩ জন এইদিকে। তো এই সময় ওদের কাছে একটা লোক আসে। লোক এসে বলে যে, "কি ব্যাপার আপনাদের?" তো ঘটনা খুলে বলল, বলছে, "আপনাদের লাগবে ভ্যান লাগবে?" বলছে, "হ্যাঁ।" বলছে, "পাশে আমার বাড়ি, চলেন আমি মানে আপনাদেরকে নিয়ে যাবো।" আচ্ছা। তখন ওর সাথে টাকা পয়সা নিয়ে কিছু কথা হয়েছে। দিয়ে তারপরে ওই পাশে একটা গলি দিয়ে তারা ওই ব্যক্তির বাড়ি থেকে গিয়ে ভ্যানটা নিয়ে আসে এবং ভ্যানের উপরে তারা উঠে রওনা দেয়। হুম, হুম। রওনা দিতে ওই ভ্যানওয়ালাই নাকি তাদের বলছে যে, আ "জায়গাটা ভালো না। তো সুতরাং আপনারা আশেপাশে অনেক কিছু দেখতে পারেন। হুম, হুম। তো এটা নিয়ে কোনো মানে চিৎকার চেঁচামেচি করার দরকার নাই। আপনারা আপনাদের মতো থাকবেন। আচ্ছা। কোনো সমস্যা হবে না।" তো স্বাভাবিকভাবে এই কথা বলার পরে ওরা বিষয়টা ওইভাবে নেয় নাই। কিন্তু এই কথা বলার পরেই তো ওরা আরো মানে ভয় পেয়ে গেছে যে, "কি ব্যাপার?" উনি কেন বলছেন এই হ্যাঁ, কথাটা? উনি কেন বলছেন এ কথা? হুম, হুম। তো চারপাশে কোথাও মানে মাঠ, অনেক মাঠ, হুম, হুম। ধান ক্ষেত যেটা আরকি। মানে লোকালয় খুবই কম। আচ্ছা। আর আ তাদের এই মতে কলা গাছ, কলা গাছের বাগান এরকমভাবে তারা
মানে পার হচ্ছে। তো ওইখানকার এক বন্ধু আবার আমাকে বলছে যে মানে মাঝে, মাঝে প্রায় ৫-৬ টা লোক একসাথে কথা বললে যেরকম মানে মানে গুনগুন করলে যেরকম আওয়াজ হয়, কেওয়াজটা হয়, ঐরকম কেওয়াজ ওদের ৩ জনের ভিতরে আবার মানে একজন পাচ্ছে। তো ও আবার ৫-৬ জনকে বলছে যে, "কোনো কি আওয়াজ শুনতে পাচ্ছিস?" তো আবার একজন বলছে যে, "না, আমি তো কোনো কিছু শুনতে পাচ্ছি না।" ওরা নিজেদের ভেতরেই কথাগুলো বলছে। হুম, হুম। আর ওই ভ্যানওয়ালা আর কিন্তু কথা বলে নাই তারপরে। আচ্ছা। তো এইভাবে তারা গেছে, অনেক দূর গেছে। আর জ্যোৎস্না রাত ছিল। মানে আলোর কারণে সবকিছু দেখা যাচ্ছিল। লাইট-টাইট কম ছিল কিন্তু মানে চাঁদের আলোর কারণে সবকিছু দেখতে পাচ্ছিল তারা। তো এইভাবে যাওয়ার পরে একটা সময় তারা মানে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। যে বাচ্চা কাঁদছে। হুম, হুম। ৩ জনই খুব অবাক হয় যে মানে এখানে তো কোনো বাড়ি দেখছি না। চারদিকে মাঠ এবং তখন ধান কাটা হয়ে গেছে। চারদিকে ফাঁকা, ফাঁকা, ফাঁকা মাঠ। তো ওই সময় মানে এখানে কে? তো ওরা এবার ওই মানে ভ্যান থেকে দেখতে পাচ্ছে যে ওই যখন কান্নাটা হয় তখন ভ্যানওয়ালা ভ্যানটা থামিয়ে দিয়েছে। তো ওরা ওই ভ্যানের উপর থেকে দেখতে পাচ্ছে এবং ওরা মানে তাকিয়ে দেখছে যে একজন মহিলা কোলে একজন বাচ্চা নিয়ে মানে ওই তাদের কাছে আসছে। তো ওইখান স্বাভাবিকভাবে ওরা এখন চিন্তা করছে যে কি ব্যাপার, এরকম পরিবেশ পরিস্থিতিতে আশেপাশে কোনো বাড়িও দেখছি না। তো এ আবার কোথা থেকে আসলো? নিজেদের ভেতরে এরকম গল্প করছে। পরে ওই মহিলা ভ্যানটার কাছে এসে বলছে যে, "এরকম ব্যাপার, আমি একটু ঝামেলায় পড়েছি। আপনারা তো সামনেই যাচ্ছেন। আমি সামনে কোনো একটা জায়গার নাম বলে যে, আমাকে ওইখানে একটু নামায় দিয়েন।" তো এরা তো মানে মুখে, মুখে তাকাচ্ছে। এখন কেউ আবার ভাবছে যে এত রাত্রে একজন মহিলা এখন রাগ করেও তো চলে আসতে পারে। হ্যাঁ, এখন মানে আমরা নিয়ে গিয়ে রাখবো, আবার কি ঝামেলা থেকে কি ঝামেলা হবে। তো অনেকেই মানে আবার সিদ্ধান্ত দিতেও পারছে না যে না, নিব না। হুম, হুম। তো ওই ভ্যানওয়ালাই কেমন যেন একটা মানে সম্মতি দিল এবং মহিলাটা মানে ভ্যানে উঠলো। ভ্যানে ওঠার পর বাচ্চাটা তখনও কাঁদছে। তো কিছুক্ষণ পরে বাচ্চার কান্নাটা বন্ধ হয়েছে। আর ওরা ওই ৩ জন একদিকে আর মহিলাটা একদিকে। তো তাকাতে ইতস্তত বোধ করছে। কেউ কারো দিকে তাকাচ্ছে না। মানে ওই ৩ জন গল্প মানে ৩ জন ৩ জনের ভেতরে গল্প করছে। কিন্তু মহিলাটা মহিলার মতোই আছে। আর ভ্যান চলছে। চলতে, চলতে, চলতে মানে এর ভেতরেই ওরা কিন্তু মানে ভয় পেয়ে গেছে অলরেডি যে মানে এরকম মানে চিনি না সেরকম একটা জায়গা থেকে। তো কিছুদূর যাওয়ার পর ওই মহিলা তখন বলছে যে, "হ্যাঁ, আমি চলে আসছি। এখানে আমাকে নামায় দেন।" দিয়ে তখন নামায় দেয় ভ্যানওয়ালা। বলছে যে, "আমি তো পাশে গলি আছে রাস্তার।" বলছে, "আমি তো এখান থেকে যেতে পারবো না। তো ২-৩ মিনিটের রাস্তা, আমাকে একটু আগায় দেন।" তো ওরা কিছু বলার আগেই দেখে যে ওই ভ্যানওয়ালা ওদের ওই মহিলার সাথে যাচ্ছে। যাওয়ার আগে ওকে বলল, ওদেরকে বলছে যে, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি চলে আসতেছি কাছে।" দিয়ে সে চলে যায়। তো ওরা নাকি প্রায় মানে ৩০-৪০ মিনিট ওইখানে দাঁড়ায় আছে। ভ্যানওয়ালা আসে না। এখন ওরা নিজেরা নিজেদের ভেতরে বলছে যে, "কিভাবে আমাদেরকে তো বলল যে মানে ২-৩ মিনিট লাগবে। এখন তো মানে প্রায় ৩৫-৪০ মিনিট হয়ে গেছে। গেল কোথায়?" তো ৩ জন মিলে বলছে যে, "চল তাহলে, যেহেতু ২-৩ মিনিট বলেছে, তাহলে সামনে গিয়ে হয়তো তাকে পাওয়া যাবে।" তো বলছে, "চল।" তো ঘটনাটা মানে এখানেই শুরু। যাওয়ার পর তারা মানে খুঁজছে যে মানে সে কোথায় গেল? এবং যেভাবে বলেছিল মহিলা যে এখানে বাড়ি, হুম, হুম। তো ওইখানে কোনো বাড়ি ছিল না। গাছের কিছু ঝোপঝাড় ছিল। কিন্তু মানে দূর থেকে মনে হচ্ছিল যে এখানে বাড়ি থাকতে পারে। কিন্তু সেটা মাঠ এবং ওই গাছের ঝোপঝাড়, বড় গাছ। কিন্তু সেখানে কোনো থাকার জায়গা নাই। তো ওরা অবাক হয় যে মানে এরকম তো হওয়ার কথা না। তাহলে মানে দুজনে গেল কোথায়? কিছুক্ষণ পরে ওদের ভেতর থেকে একজন লক্ষ্য করে যে মানে ২ জনেই একদিকে মুখ করে বসে আছে। বসে থাকার পর একজন লক্ষ্য করে তখন ওদের ২ জনকে দেখায়। ওরা ২ জন দেখার পরে মানে বিষয়টা তারা বুঝতে পারছিল, যেহেতু চাঁদের আলো ছিল, বোঝা যাচ্ছিল আর মাঠের ভেতরে। তো বিষয়টা হয়েছে এরকম যে ২ জন
বসে আছে এবং তারা দেখছে যে ওই ২ জন মিলে ওই বাচ্চাটাকে খাচ্ছে। আচ্ছা। ওরা ২ জন এই ঘটনাটা দেখছে। ওরা ৩ জন এই ঘটনাটা দেখছে। দেখার পরে ওদের ভেতর থেকে আবার একজন বলছে যে এরকম ব্যাপার, এখন তো ঘটনা ঘটে গেছে। এখন যদি আমরা ভয় পাই তাহলে এখান থেকে বের হওয়াটাই আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। হুম। সুতরাং চল আমরা মানে যা দেখেছি না দেখার একটা করে আমরা চলে যাই। এখন ওরা কিন্তু খেয়াল করে নাই যারা মানে ওই মহিলা এবং ওই ভ্যানওয়ালা। এরা তখন ওই দৃশ্য দেখে মানে মেইন রাস্তায় উঠে দৌড়াতে লেগেছে। কতক্ষণ মানে বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরে তারা একটা মসজিদে গিয়ে মসজিদের সম্ভবত খাদেম ওকে ঘুম থেকে উঠিয়ে মানে পুরা ব্যাপারটা বলেছে যে এইরকম ব্যাপার। ওদের ভেতর একজন কিন্তু প্রায় মানে এরকম ভয়ে অসুস্থ হয়ে পড়ছে। আর অসুস্থ হওয়ারই কথা। খাদেমকে সমস্ত ঘটনা খুলে বলে যে এই বিষয়ে এই ঘটনা। তখন খাদেমও তো অবাক যে বাবা তোমরা মানে এত রাত্রে এই পথে কেন? হ্যাঁ, এখানে তো সচরাচর কেউ আসতে চায় না। তোমরা এত রাত্রে তখন বলল যে চাচা এরকম ব্যাপার আমরা তো জানি না। এই ঝামেলায় পড়েছি যার কারণে আমরা মানে এখানে আসছিলাম। পরে ওই ব্যক্তি বা এই মানে মসজিদের ওই খাদেম প্রায় ৪-৫ জনকে আবার ঘুম থেকে উঠিয়ে ওদেরকে মানে পিকনিক স্পটে রেখে আসার ব্যবস্থা করে এবং তারপরে ওইখানে ওই অবস্থায় গিয়ে সব ঘটনা-টটনা খুলে বলে। তারপরে ওরা আর মানে ওইখানে আর দেরি করে নাই, চলে আসছে। তো এই ছিল ঘটনা। বুঝতেই পারছি এবং ঘটনাটা যথেষ্ট ভয়ংকর এবং এরকম যদি কারো চোখের সামনে ঘটে, তাহলে আমার কাছে এই জিনিসটা মনে হয় মাঝে, মাঝে যে সত্যিই যদি এত কিছুই ঘটে মানে এই সমস্ত প্যারানরমাল ব্যাপারগুলো মানুষকে মানে কেন যেন মানে কোনো একটা শক্তি তারা তাদের সেই তাদের সেই এক্টিভিটিস গুলো কেন যেন মানুষকে দেখাতে চায়। আর সেজন্য ঘটনাগুলো ঘটে। এই যে খাওয়া একটা একটা মহিলা এবং একজন ভ্যানওয়ালা তারা মিলে একটা বাচ্চাকে খাচ্ছিল। এটা হয়তো তাদেরকে না দেখালে এমন কোনো ক্ষতি ছিল না। তারপরেও তাদেরকে দেখতে হয়েছে বা তারা দেখেছে। আচ্ছা যাই হোক, আমরা আরেকটা ঘটনায় যাবো। আর ইন দ্য মিন টাইম আপনারা এসএমএস করতে পারেন। আমরা নেক্সট ঘটনায় যাই। আপনার নামটা একটু বলবেন সবাইকে। হ্যাঁ, প্লিজ। দেশে এবং দেশের বাইরে যারা ভূত এফএম শুনছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আজকে ভূত এফএমের ১ বছর পূর্তি উপলক্ষে এই জন্মদিনে আমাকে আ আনার জন্য ভূত টিমকে সহ ভূত এফএমের সবাইকে, সর্বোপরি রাসেল ভাইকে অনেক, অনেক ধন্যবাদ। আ আমি রাজু, রাজশাহী ইউনিভার্সিটি ছাত্র ছিলাম। আমার বাড়ি বাগেরহাট। তো ঘটনাগুলা আমি যে ঘটনাগুলো বলবো বাগেরহাটেরই ঘটনা। আর আমি সুন্দরবন নিয়ে ঘটনাটা একটু শুনতে চাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি ওটা বলছি। মানে আমরা বিভিন্ন জায়গায় ঘটনা শোনাচ্ছি। আমরা চট্টগ্রামের ঘটনা শোনাচ্ছি, আমরা রাজশাহীর ঘটনা শোনাচ্ছি। আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা শুনতে পেরেছি। বাট এখনো আমরা সুন্দরবন নিয়ে কোনো ঘটনা এই পর্যন্ত শুনি নাই। সো আমরা এখন শুনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুন্দরবন আমার উম দাদির আব্বা, অর্থাৎ আমার আব্বার নানা। হুম, আ উনি নাম হচ্ছে তসিরউদ্দিন। আচ্ছা, তো অ্যা এটা অনেক আগের ঘটনা। আমার দাদি মারা গেছে ২০০২ সালে। তো দাদি যখন ছোট ছিলেন, দাদির ছোটবেলার ঘটনা। অর্থাৎ তার বাবা যখন বেঁচে ছিলেন। তো দাদির আব্বা উনি ছিলেন আ কবিরাজ। হ্যাঁ, হুম, অর্থাৎ আমাদের ওদিকে যা বলে যে গুনিন বা এই জাতীয় কিছু একটা। আচ্ছা, তো উনার শখ ছিল যে প্রতি বছর উনি এটা শখের বশে হোক আর রেগুলারলি করা হোক যে প্রতি বছর একবার উনি সুন্দরবন যাবেন। আচ্ছা, আ হয়তো হরিণ শিকার করতেন, গোলপাতা কাটতেন বা গাছপালা মধু সংগ্রহ করতেন। হুম, এবং সাথে একটা অনেক ১০-১২ জনের একজন টিম নিয়ে যেতেন আরকি। আচ্ছা। তো উনি গুণিন ব্যাপারটা হচ্ছে আমি একটু বুঝিয়ে বলি। আচ্ছা আপনি বলেন গুণিন ব্যাপারটা কি? গুণিন ও আচ্ছা, আচ্ছা। বিষয়টা হচ্ছে যে উনি মন্ত্রতন্ত্র জানতেন এবং এই বিষয়টা দিয়ে আসলে যে মানুষের উপকার করা যায় বা বিভিন্ন abnormal বা প্যারানরমাল যে ঘটনাগুলো ঘটে, যে হুম, একটা সমস্যা হয়েছে, সমস্যার সমাধান আ সে হয়তো করার জন্য চেষ্টা করছে। আসলে যেকোনো জিনিস এর পেছনে ঘটনা ঘটার বা যেকোনো দায়ী ঘটুক সবকিছু তো সৃষ্টিকর্তা। যে ধর্মে বিশ্বাস করেন আ এটা তো তার দ্বারাই হয়ে থাকে। তো যেটা মাধ্যম বা ওসিলা হুম, এরকম। তো উনি মন্ত্রতন্ত্র বা এই জাতীয় মন্ত্রতন্ত্র জানতেন। তো যখন সুন্দরবন যেতেন উনি বাড়িতে উনি কুকুর এবং বিড়াল ২ টাই পুষতেন। তো উনার পোষা বিড়াল ছিল। সুন্দরবন যখন যেতেন
ওই এলাকায় যে এলাকাতে সুন্দরবনে যে এরিয়াতে উনি যেতেন ওই এলাকার বাঘকে তিনি মন্ত্র দিয়ে বন্ধ করে যেতেন, অর্থাৎ বাঘ ওই এরিয়া আসতে পারবে না। আচ্ছা। তো এটা হতো বাড়িতে যখন বাড়ি থেকে শেষবার যখন যান উনি এবং ওনার ছোট ভাই এবং সহ ওনাদের সঙ্গে যারা আরও ৮-১০ জন, এইভাবে মোট ১০-১২ জনের মতো শেষবারের মতো যান এবং ছোট ভাইকে সাথে নিয়ে তো যাওয়ার আগে উনি বাড়িতে বিড়ালকে মন্ত্র দিয়ে বন্ধ করে একটা ঘরের একটা নির্দিষ্ট জায়গাতে রেখে যান এবং এটাকে ধামা, অর্থাৎ বেতের যে তৈরি আপনার ধামা বলে আমাদের এদিকে, এটা দিয়ে উপর করে ঢেকে, অর্থাৎ বিড়ালকে ধামা দিয়ে মন্ত্র দিয়ে পরে ঢেকে রেখে যাওয়া হতো। আর ওইদিকে উনি যে এলাকায় যেতেন ওই এলাকার বাঘকে বন্ধ করে, অর্থাৎ বাঘ আসতে পারবে না, এটাকে বন্ধ করে যাওয়া হতো। আর বনে আসলে এই ধরনের অনেক ঘটনা ঘটে এবং আমরা জানি যে বনে বনদেবতা থাকে বা এরকম অনেক বিশ্বাস আছে, হয়তো সত্য কিনা জানি না। তো এইভাবে উনি গেছেন, যাওয়ার পরে যখন সুন্দরবন ওনারা যাত্রা করে চলে যান তার ৪ থেকে ৫ দিনের পরের ঘটনা, যে বাড়ি নিয়ে আমার দাদির আম্মা উনি জানতেন, কারণ এটা প্রতি বছর যায় এবং উনি যে মন্ত্র জানেন বা উনি এরকম কাজ করেন এটা তো তার স্ত্রী হিসাবে জানবে অবশ্যই। কিন্তু কোনো একটা ভুল করে যে কোনো কারণে উনি করছে কি, যে ঘরে গেছে, ঘরে যাওয়ার পরে ওই ধামাটা উঁচু করছে। উঁচু করার কারণে বিড়ালটা কিন্তু বের হয়ে গেছে। এই বিড়ালটা কিন্তু আটকানো ছিল মন্ত্র দিয়ে, অর্থাৎ বাঘকে আটকানো ছিল। যে কোনো কারণে বিড়ালটা বের হয়ে গেছে। বের হয়ে গেলে এটা তো উনি ভুল করে ফেলছে। এখন এটা তো শুধরানোর কোনো, উনি তো কিছু পারে না বা জানে না। আর ওইদিকে অর্থাৎ দাদির আব্বা, তারা তো সুন্দরবন চলে গেছে। তো ওইদিকে যে ঘটনা, এদিকে বিড়াল বের হয়ে গেল, এদিকে হচ্ছে বাড়ির ঘটনা। আর ওইদিকে বনে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আপনার বনে যাওয়ার পরে ওখানে তারা গাছ কাটা শুরু করে নাই বা ওরকম শিকার করা শুরু করে নাই। তো সবাইকে নৌকায় বসতে বলে আমার দাদির আব্বা উনি টয়লেট করার জন্য একটু বনের ভেতরে গেছে এবং সবাইকে বলে গেছে যে আমি না আসা পর্যন্ত তোরা নিচে নামবি না, গাছ কাটা শুরু করবি না বা শিকার করা শুরু করবি না, আমি আসার পরে এটা শুরু করব। কিন্তু তারা সবাই জানে যে ইনি গুণিন এবং বাঘকে তো বন্ধ করে দিয়ে সো আমরা নামলে সমস্যা কী। তো এই থেকে উনি টয়লেটে গেছে, আসতে একটু দেরি হচ্ছে। এদিকে করছে কি, ছোট ভাই সহ যারা ছিল সবাই নেমে বনের ভেতরে এরা সুন্দরী গাছ কাটা শুরু করছে। আচ্ছা। গাছ কাটা শুরু করলে ১ থেকে ২ মিনিট বা এরকম ২-৩ মিনিট পরেই একটা বাঘ এসে তার ছোট ভাইকে মানে আপনার গলায় কামড় দিয়ে ধরছে। বাঘ তো সাধারণত এই যে গলায় শিকার করে, রাইট? তো সেই হিসাবে এই ছোট ভাইকেও ওই বাঘে গলায় কামড় দিয়ে ধরছে এবং তখন তো আশেপাশে যারা ছিল আরও তো ৮-১০ জন লোক ছিল, তারা ভয়ে চিৎকার শুরু করছে, কারণ এটা তো ঘটার কথা না, বাঘ তো আটকানো, তো এটা কেন ঘটলো? তো ওদিকে দাদির আব্বা উনি এটা টের পাইছে। টের পেয়ে ওখান থেকে মন্ত্র পড়ে টয়লেট শেষ করে তাড়াতাড়ি করে ওখান থেকে মন্ত্র পড়ে উনি তাড়াতাড়ি চলে আসছে। কিন্তু মন্ত্র পড়ার কারণে বাঘ যেতে পারে নাই। বাঘটা তার ছোট ভাইকে কামড়ায় ধরে ওখানে দাঁড়িয়ে বাঘ যেতে পারছে না। এবং বাঘ ওখানে মনে করেন যে যারা চিড়িয়াখানায় গেছেন দেখছেন যে বাঘ যদি রেগে যায় বা যেমন করে আপনার রাগার যে বহিঃপ্রকাশ করা, গর্জন করা বা এরকম, বাঘ ওইটা ওইখানে জায়গায় দাঁড়ায় করছে কিন্তু লড়তে পারছে না, যেতে পারছে না। তো পরিশেষে হলো কি যে আপনার বাঘটা লাশ নিয়ে যেতে পারছে না। পরবর্তীতে ওই লাশকে সে গাল থেকে মানে মুখ থেকে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে বাঘটা চলে গেল। বাঘকে তাড়া দেওয়া হলো। উনি মারা গেছেন। হ্যাঁ, ততক্ষণে তার ছোট ভাই মারা গেছে। আচ্ছা। তো এইবার এখন যেহেতু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, যার কারণে স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম আর সামনের দিকে আগায় নাই। তারা সিদ্ধান্ত নিল যে বাড়ি ফিরে আসবে। আচ্ছা। তো বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিলে আপনার সবাই মিলে রওনা হলো। রওনা হওয়ার পরে প্রতিমধ্যে আপনার এটা হচ্ছে মোটামুটি দুপুরের দিকের ঘটনা ছিল। আর এটা তাদের রওনা দিতে আবার মোটামুটি একটু আসর গড়ায় গেছে, মানে বিকাল হয়ে গেছে। তারা রওনা দিয়ে সাধারণত নৌকা বেয়েই চলে আসতেছে। তো সারা রাত তারা নৌকা চালাইছে বাড়িতে আসার জন্য। সকালবেলা যখন সকাল হলো তারা দেখতে পেল যে তারা যেখানে ছিল ঠিক সেখানেই আছে। শুরু নড়ে নাই ওখান না, থেকে। সারা রাত যেখান থেকে তারা সেই বিকাল থেকে শুরু করে পরবর্তীতে এই যে সারা রাত নৌকা চালাইছে, তো তারা এক বিন্দু আগায় নাই, যেখানে ছিল নৌকা ওই এলাকাতেই আছে, ওই এলাকাতে। তো এই বনের ভিতরে একটা কথা আছে যে বাঘে কামড়ে যদি মৃত্যু হয় বা এরকম ওইসব লাশ নাকি ফিরিয়ে নিয়ে আসা যায়, তখনকার দিনে প্রচলন ছিল, এখন অতদূর জানি না। আচ্ছা, এটা আমি জানতাম না, শুনে ভালো লাগলো যে আমি তো নতুন কিছু জানতে পারলাম।
তো তারা যখন ওটা আনতে পারছে না তখন দাদির আব্বা উনি তো এই মন্ত্রতন্ত্র বা এই বিষয়টা কিছুটা অবশ্যই জানেন বা আঁচ করেন। তো উনি বলছে যে, "এই লাশ নিয়ে তো আমরা ফিরতে পারবো না। এবারে ঘন ঘটনা। ঠিক আছে আমরা কি করব? ছোট ভাইকে তো ওখানেই মাটি দিয়ে দাফন করবেন। দাফন করবে।" তো পরবর্তীতে তারা ওখানে নেমে নদীর পাশে যে চর, বনের যে চর, সেই চরে তাকে কবর দিয়ে দাফন করে তারপর তারা রওনা এবং দাফন করার পর তারপরে ঠিক মতন হ্যাঁ, দাফন করার পরে তারা আবার সবাই মিলে রওনা দিছে এবং তারা নিরিবিলি কোনো বাধা বিপত্তি ছাড়াই নিরিবিলি বাড়িতে চলে আসে। মারাত্মক অবস্থা। এবং আপনি লাস্টে শেষ করবেন এটা দিয়ে যে আপনার সেই দাদির বাবা তিনি যখন মারা যান তখন একটা অদ্ভুত ঘটনা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু শুনি। আচ্ছা, তার আগে আমি আরেকটা ঘটনা বলি। না আমরা এটুকু শুনি, শোনার পরে তারপরে আমরা আবার একটা ব্রেকের পরে আবার আসবো। আচ্ছা, জি। উম দাদির আব্বা যখন মারা যান, দাদি তো বললাম যে তখন ছিল ছোট, হয়তো কত ১২-১৩ বছর বয়স এরকম। তখন তো আমার দাদার সঙ্গে বিয়ে হয় নাই। তো যখন মারা যান, উনি মারা যান উনি মানে বিকালে, আসরের সময় আমরা যেটা আরকি বলি। তো এই সময়টাতে উনি প্রচণ্ড অসুস্থ। বাড়ির ওনার ঘরের বারান্দাতে শুয়ে আছে এবং প্রচণ্ড ওনার মৃত্যু যন্ত্রণা বা কষ্ট হচ্ছে। তো উনি হয়তো বুঝতে পারছে যে উনি মারা যাবে বা এরকম কিছু। এই ধরনের কিছু অনেক লোক থাকে যে বুঝতে পারে আমি মারা যাবো। হয়তো কতটুকু সত্যি জানি না। তো উনার ভেতরে এরকম একটা বোধ আসছে যে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আমি হয়তো মারা যেতে পারি বা এরকম কিছু। উনি উনার স্ত্রীকে অর্থাৎ আমার দাদির আম্মাকে বলল যে তখন কিন্তু দাদি সহ তার বাড়িতে তার ভাইয়ের বউ বা বাড়ির আত্মীয়স্বজন সবাই আছে আচ্ছা। বাড়িতে। তো তাকে বলল যে আপনার আ ইয়া দাদি আম্মাকে বলল যে পুকুরের দক্ষিণ পাশ থেকে হুম। পুকুরের দক্ষিণ পাশ থেকে পানি নিয়ে আসো এবং কাঁসার বাটিতে করে। আচ্ছা। কাঁসার বাটি পরিষ্কার করে ধুয়ে সেটাতে ১ বাটি পানি নিয়ে আসো। তো তার কথা মতো দাদির আম্মা সেটা করলো যে কাঁসার বাটি ধুয়ে ১ বাটি পানি পুকুরের দক্ষিণ হুম। পাড় থেকে ঘাট থেকে নিয়ে আসলো। আচ্ছা। তো এনে তার পাশে তিনি তো শুয়ে আছেন, তার মাথার পাশে বাটিটা রাখলো। রাখার পর উনি ইয়ে করলো, তার যত মন্ত্র উনি জানতেন বা এরকম উনি পড়া শুরু করলো। পড়ে একেকটা পড়ে একেকটা বাটিতে ফু দিতে লাগলো। তো প্রতিমধ্যে যে ঘটনাটা ঘটলো যখন ওই মন্ত্র পড়ে উনি ফু দেওয়া শুরু করলো, তখন শুধুমাত্র এই দাদিদের বাড়ি যেটা এরিয়া ছিল, শুধুমাত্র তাদের বাড়ির বাউন্ডারিতে প্রচণ্ডভাবে ঝড় শুরু হলো এবং আকাশ মেঘলা হয়ে গেল। অথচ এই বাড়ির পাশে অন্য যারা ছিল, আশেপাশের কোনো বাড়িতে বা আশেপাশে কিন্তু ঝড় হচ্ছিল না। পরিবেশ কোথাও কোনো সমস্যা নেই। কোথাও কোনো সমস্যা ছিল না, খুব স্বাভাবিক ছিল। তো তখন কি হলো? এই বাড়িতে প্রচণ্ড ঝড় শুরু হলো এবং ঝড়ে আপনার কিছু গাছপালা ডালপালা ভেঙে গেল। এত ঝড় হইল। এভাবে উনি মন্ত্র পড়তেছে আর পানিতে ফু দিচ্ছে। আর ওইদিকে কি হচ্ছে? ঝড় হচ্ছে আপনার আচ্ছা। প্রচণ্ড পরিমাণে। তো এক পর্যায়ে কিছুক্ষণ পরে উনার মন্ত্র পড়া শেষ, পানিতে ফু দেওয়া শেষ, মন্ত্র পড়ে উনি আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল, অর্থাৎ মারা গেল। তখন দেখা গেল যে উনি যখন মারা গেল তার কিছুক্ষণ পরে আপনার যে বাড়িতে ঝড় হচ্ছিল প্রচণ্ড পরিমাণ, সেগুলো সব সে ঝড়গুলো থেমে গেল। ওকে। সো এই ছিল ঘটনা এবং আরো কিছু ঘটনা আছে সেই ঘটনা নিয়ে আমরা একটু পরে ফিরে আসবো। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, ডবল ইমপ্যাক্ট এখন আমাদের সাথে নতুন জয়েন করেছেন। তাদের সাথে আমরা পরিচিত হব। আপনাদের পরিচয় দিতে বলবেন প্লিজ। All listeners, আমি রোহান, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে। ওকে, আর আপনি? আমরা ভাইয়ারা রশিদ বলতে হবে। হ্যালো লিসনার্স, আমি আবরার কাইয়াদ রশিদ। আমি সাইনাল স্কুলের ক্লাস 11 এর একজন স্টুডেন্ট। ওকে। সো আপনি দুজনেরই কিছু ঘটনা আছে, রাইট? সো প্রথমে কোন ঘটনা দিয়ে শুরু করবো? আপনি যেটা আমাকে বলেছিলেন আরকি ইনফ্যাক্ট সেটা দিয়ে শুরু করি। ঘটনাটা ঘটেছিল আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমার শোনা ঘটনাটা। সো ঘটনাটা আমরা যখন শুনি তখন আমরা অতটা বিলিভ করিনি ঘটনাটা। কিন্তু যখন আমাদের ঘটনাটা শোনার পর অনেক কিউরিওসিটি হয় এবং আমরা সবাই প্ল্যান করি যে ঘটনাটা যার সাথে ঘটেছিল আমরা তার কাছ থেকেই ঘটনাটা শোনা উচিত। সো একটা সামার ভ্যাকেশনে আমি আমার কয়েকটা ফ্রেন্ড মিলে শুনতে যাই তার কাছে। তিনি ছিলেন আমার ওই বন্ধুরই দাদা, যার সাথে ঘটনাটা ঘটেছিল তার কাছে আমরা জানি। তার বাসা ছিল ময়মনসিংহ জেলার ফুলপুর থানার একটা গ্রামে। সো ঘটনাটা এরকম যে তারা যে গ্রামে থাকতেন সেই গ্রামে একটা খুব খারাপ লোক থাকতো। এই গ্রামে সব ধরনের অপকর্মে লোকটা জড়িত ছিল। গ্রামে সেই সব কারণে একসময় অপকর্ম করার সময় সে লোকটা ধরা পড়েছিল। ধরা পড়ার ফলে গ্রাম থেকে তাকে একবার বের করে দেওয়া হয়। আচ্ছা। গ্রাম থেকে বের করে দেওয়া হওয়ার পরে কিন্তু বের করে যখন দেওয়া হয় সেই দিনই এই লোকটা মারা যায়। আচ্ছা। এই লোকটা মারা যাওয়ার পরে সবাই তার লাশ দাফন করতে চায়নি কেউই, কারণ লোকটা খুব খারাপ ছিল। এবং কিন্তু আমার যে বন্ধুর দাদা ছিলেন
তার বাবা ছিলেন ওই গ্রামের একজন পীর। সো তিনি খুব ভালো মানুষ ছিলেন এবং তার তত্ত্বাবধানে কিছু লোক সেই লাশটা দাফন করে। কিন্তু এই কাজটার অনেকেই বিরোধিতা করে এবং সবচেয়ে বেশি বিরোধিতা যিনি করেন তিনি ছিলেন আমার বন্ধুরই দাদা আচ্ছা। এবং আরও ২ জন লোক। তো দাদা বলেছিলেন যে লাশটা কোথাও দূরে কোথাও ফেলে দেওয়া হোক বা লাশটা পুড়ানো হোক। কিন্তু সেটা তারা রাজি হয় রাজি হয়নি। সো এরপর থেকে ঘটনা সব শুরু করে যে লোকটা মারা যাওয়ার কয়দিন পর থেকেই ফার্স্টে যে ঘটনাটা শুরু হয় সেটা আমার ফ্রেন্ড তার দাদার ওই ৩ জন যে লোক ছিলেন ৩ জনের একজনের সাথে। আচ্ছা। তো কি হয়, সে লোকটা মারা যাওয়ার পর ২ দিন পর থেকে গ্রামে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয়। তো ২ জন লোক যারা বিরোধিতা করেছিল তার মধ্যে একজনের বাসায় আম মাঝরাতে হঠাৎ করে দরজার মধ্যে টোকা পড়ে। হ্যাঁ। তো লোকটা ঘুম থেকে উঠে দরজা খুলে যা দেখে, তার এই দৃশ্য দেখে সে মানে অতিমাত্রায় ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে। সে যা দেখে বর্ণনা দেয় তা হচ্ছে গিয়ে এরকম যে একজন লোক সাদা কাফনে কাপড় পরা, তার মুখ থেকে জিহ্বা বের হয়ে গলার প্যাচ দিয়ে পিছে দিয়ে ঘুরে এসে তার নাকে পেরেক দিয়ে গাঁথা। ক্যাপরাক দিয়ে দাও। নাকে পেরেক দিয়ে গাঁথা। আচ্ছা। এটি ও গ্রামের সভা জানে এই ঘটনা? এভাবে সবাই জানে। যখন এই ১ম দেখে এই দৃশ্যটা তখন লোকটি অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে যখন সে জ্ঞান ফিরে সে সব গ্রামবাসীদেরকে বলে যে সে কী দেখেছে, কী হয়েছে। হুম। যখন বলে গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করেনি। এটা একটা মিথ্যা কথা তুমি বলছো। তো আস্তে, আস্তে ২ দিন গেল, ৩ দিন গেল। ওই লোকটার মধ্যে কিছু মানে পাগলের মতো আচরণ করা শুরু করতে থাকে এবং আস্তে, আস্তে সে অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা। অসুস্থ হওয়ার পর সে একদিন মারা যায়। তো গ্রামবাসীরা এটা অত কিছু মনে করেনি। মারা যেতেই পারে, হয়ে গেছে। তো তার আবার এরকম সেম ২ দিন পর যে আরেকজন যে বিরোধিতা করেছিল তার বাসায় সেম একইভাবে মাঝরাতে দরজায় টোকা পড়ে। সে ঘুম থেকে উঠে যখন খুলে সে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে তার দরজার সামনে। সে দেখে এত কিছু মনে করেনি। কি হয়তো বা ভুল শুনেছে এটা। সেটাই। সে আবার ঘুমিয়ে পড়ে। আবার ১ দিন ২ দিন গেল। আবার হঠাৎ করে মাঝরাতে একই টাইম একইভাবে দরজায় টোকা পড়ে। সে খোলার পর তার পরিবার অনুযায়ী যে বর্ণনাতে দিয়েছে সে নিখোঁজ হয়েছে। তাকে গ্রামবাসীরা খুঁজে ২-৩ দিন ধরে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। আস্তে, আস্তে ১ সপ্তাহ গেল। তারপর তার লাশ পাওয়া যায়। মসজিদের পাশে একটা বড় মাঠ ছিল। ওই মাঠের পাশে একটা বটগাছ ছিল। ওই বটগাছের ওপরে ১ সপ্তাহ পর ওই লোকের মানে খন্ড-বিখন্ড হয়ে তার লাশটা পাওয়া যায়। তার নাড়ি-ভুড়ি মানে গাছের ওপর ঝুলানো, মানে খুব একটা মানে বিভৎস অবস্থায়। জি, এক্সাক্টলি। এবং এটা আসলে সত্যি কথা বলতে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না এভাবে মানে ওইভাবে হত্যা করা বা মেরে ফেলা। করা সম্ভব না। আমি এখানে একটু বলতে চাই যে লাশটার অবস্থা এমন ছিল যে মনে হচ্ছে ভিতর থেকে সবকিছু বের করে নেওয়া হয়েছে তার শরীরের ভেতর থেকে। ওকে। যিনি আমাদেরকে বর্ণনা দিয়েছেন তার কথা অনুসারে। এটার পর, এই ঘটনাটার পর গ্রামবাসীরা খুব ভয় পায়। গ্রামে কিছু একটা হচ্ছে এটা ওরা বুঝতে পারে। সবাই তখন সতর্ক হয়ে থাকে এবং তখন সন্ধ্যার পর আর কেউ বের হয় না ঘর থেকে বেশি। তো এইভাবে ১ দিন গেল, ২ দিন গেল, আবার ১ সপ্তাহ চলে গেল। তারপর ঘটনাটা ঘটে তার দাদার সাথে, বন্ধুর দাদার সাথে। সে বন্ধুর দাদার সাথে ঘটনাটা এরকম ছিল যে তার বাসায় ঠিক কয়েকদিন পর থেকে এই সেমভাবে টোকা পড়তে শুরু করে। ১ম এ সে না শুনলেও কিন্তু ২ দিন পরে সে আমল করে সেই জিনিসটা, যে দেখে আসলে কী হচ্ছে এটা। পরে সে যখন দরজা খুলতে যায় তারপর থেকেই সেও নাকি নিখোঁজ হয়ে যায়। আচ্ছা। তার পরিবার বলেছে সেটা। সো সে নাকি নিখোঁজ হয়ে পড়ে যায় প্রায় ২-৩ দিন পরে তার পরিবারের সামনে তার যে বাসাটা থাকে, তো বাসার সামনে নাকি উঠানে সে তার পরিবার থেকে অজ্ঞান অবস্থায় পায়। সো অজ্ঞান অবস্থায় পায়, প্রথমে তার পরিবার তাকে জাগানোর চেষ্টা করে। কিন্তু প্রথম ১.৫ দিনের মাথায় সে কোনো রেসপন্স না পেয়ে যে পীর ডাকা হয়। ওর বাবা যদিও একজন পীর ছিলেন কিন্তু অন্য এক পীরকে ডাকা হয়। সো সে এসে তার জ্ঞান ফেরাতে পারেনি। আচ্ছা। সো আবার ঠিক ৩ দিন পরে সেই লোকটার আবার জ্ঞান ফিরে, মানে তার দাদার। আচ্ছা। জ্ঞান ফেরার পরে প্রথমে সে কোনো কথাই মনে করতে পারে না। পরে আস্তে, আস্তে সে সব কথা মনে করে এবং এভাবে বলে যে সে যখন তার দরজা খুলতে যায় তখন সে ভেবেছিল তার বাবা এসেছে। কারণ তার বাবা প্রায় রাত জেগে বৈঠকখানা, গ্রামে থাকে না বৈঠকখানা, যে ওখানে নামাজ পড়ে, আল্লাহর নাম নেন। সো এরকম মনে করেছিলেন, কিন্তু সে দরজা খুলে দেখে যে এরকমই এক কাফনের কাপড় পরা লোক তার সামনে দাঁড়িয়ে আছেন। ঠিক সেটা দেখে সে অজ্ঞান হয়ে যায়।
সে অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে যখন নিজেকে পায় যে দেখে যে একটা অন্য একটা জায়গায় তাকে একটা গাছের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা, এবং সেটা দেখে সে প্রায় অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে সে কিছুক্ষণ পরে দেখতে পারে যে তার সামনে ২ জন লোক প্রায় সেম একইভাবে কাফনের কাপড় পরা, এবং না তাদের জিহ্বাটা গলার পাশ দিয়ে মুখ থেকে বের হয়ে গলার পাশ দিয়ে করে নাকের মধ্যে প্যাক দিয়ে রাখা। সেটা দেখে, এবং তারা নাকি চারপাশ দিয়ে খুব জোরে, জোরে ঘুরছিল। সেই গাছটার সাথে যাকে বাঁধা রয়েছে সেই গাছের চারপাশে, এবং এটা দেখে সে আবার অজ্ঞান হয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে আবার তার জ্ঞান ফেরার পরে সে যখন দেখে যে ওই ২ টা লোক ঠিক তার সামনে বসে আছে এবং অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে সে খুবই ভয় পায়। তার বলে না যে গায়ের রং খারাপ হয়ে গেছে এমন অবস্থা। তা দেখে তারপরে সে যখন আবার অজ্ঞান হয়ে যাবে, এমন অবস্থায় শুনতে পারে কানের পাশ থেকে কে জানি বলছে তোর বাপের বা এরকম কিছু একটা। সে পুরোটা আমাদেরকে বলতে পারেনি, কারণ তার আগেই সে জ্ঞান হারিয়ে ফেলছে। ওকে। শুন তো এই সেই ঘটনা মানে এইটার পরে এরকম অসংখ্য ঘটনা ঘটে এবং বেসিক্যালি ওই লোক যাকে আপনারা বলছেন যে গ্রামের খারাপ লোক, তাকে যারা হচ্ছে আসলে চায় নাই যে সপ্তাহ কোকর হ্যাঁ মানে দাফন করতে চায় না, রাইট, তাদের উপরেই আসলে এই ঝামেলাগুলো শুরু হয়। এবং তাই না? তা আমরা যখন একবার ওই লোকের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওই বন্ধুর দাদা, সে তার পিঠে দেখাইছিল যে সে পিছে কালো দাগ, পুরা রশি দিয়ে বা লাঠি দিয়ে হাতে করে বা পায়ে কিছু কালো দাগ হয়ে থাকে। এবং এগুলো দেখে আমরা পুরা কনভিন্সড হই যে সত্যি এরকম কিছু ঘটে। আপনার কথা বিশ্বাস কর। ছেলে খেলা হচ্ছে, এটা কি ধরনের কথা? ফার্স্টে তো ভাবছে যে ও গল্প দিতেছে, চাওয়া মারতেছে, এরকম কিছু একটা। কিন্তু পরে যখন আমরা শুনি তার কাছ থেকে এবং তাকে যখন দেখি তার অবস্থা, তারপর আমরা সত্যি বিশ্বাস করতে পুরোভাবে কনভিন্সড হয়ে যাই যে এই অবস্থা। সো আমরা আরেকটা মানে খুব ভয়ঙ্কর একটা ঘটনা শুনলাম। আমরা যেহেতু হাতে সময় খুব কম, ছোট্ট করে আপনারা একটা ঘটনা যদি আমাদের বলতেন, যেহেতু একদম কম সময় হাতে। থ্যাংক ইউ রাসেল ভাই, আমাকে আবার নামটা একটু বলুন। সুযোগ দেওয়ার জন্য। আমি রাজু বলছিলাম, একটু আগে একটা ঘটনা বলেছি। তো একটু তো কথা বলি এর ভেতরে। আমরা আমাদের বন্ধুরা সবাই মিলে আজকে আমাদের ইফতার পার্টি ছিল, সেখান থেকে আসছি। তো বন্ধন 01-এর আমাদের বন্ধুদের সবাই একসঙ্গে ইফতার করছি। তো ওদের কথা যে ওরা বলছে যে তুই স্টুডিওতে যাচ্ছিস গল্প করতে, আমাদের কথা যদি না বলিস তো তোদের সাথে যাবি, তোর সঙ্গে আমরা ভূত পাঠিয়ে দিব আর কি। এরকম আমরা হুমকি দিয়েছে। অলরাইট, থ্যাংক ইউ। আপনি যারা শুনছেন এই মুহূর্তে আমাদেরকে মানে আপনার বন্ধুদেরকে বলছি। তো আমরা নেক্সট ঘটনায় যাই। হ্যাঁ আচ্ছা ভাইয়া, জি। আমাদের এটা আমাদের বাড়ির যে ঘটনাটা, না আমারটা বলবো? আপনি আপনার বাসার মানে যেটা আপনার ইচ্ছা, আপনি একটা ছোট একটা ঘটনা স্যার বলবেন। হ্যাঁ, আমি আমাদের বাড়ির যে সীমানা, শেষের দিকে জায়গা, শেষ সীমানার দিকে একটা বারাং গাছ ছিল। এই ঘটনাটা আপনার 98, 99 মাঝামাঝি এবং বর্ষাকালে, এই এখন যে সময়টা চলছে এই সময় তো বেশ বড় কাঠবাদাম গাছ ছিল। তো অ্যা এলাকার আশেপাশের লোক যারা আমাদের বয়সী বা আমাদের থেকে একটু বড় যুবক বয়সী, আমি তো তখন ছোটও না। অ্যা এরা সবাই বাদাম কুড়াইতে আসতো দিনের বেলা এবং ভোর রাতে। আপনার টর্চ, হেরিকেন যখন ছিল, তখন তো আসলে এভাবে টর্চ এরকম ছিল না। তো হেরিকেন নিয়ে এসে তারা সকালবেলা বাদাম কুড়াইতো। তো ওই বাদাম গাছে নাকি কি একটা সমস্যা ছিল। তো এটা লোকে মুখে মানে কেউ অল্প, অল্প দেখছে, বিস্তারিত কেউ বলতে পারে না। তো আমাদের বাড়ির পাশেই বাবু নাম করে একটা ছেলে। তো বাবু ও রাতের বেলা বিদ্যুৎ ছিল না ঐদিন, বৃষ্টি ছিল। তো আমাদের মেইন রাস্তার পাশে যেখানে দোকানপাট আছে, ওখান থেকে দোকানে আড্ডা দিয়ে বাড়িতে যাচ্ছিল একা। তো রাত 11:30-12টা হবে বা এরকম। আর গ্রামের দিকে যখন বিদ্যুৎ না থাকলে যখন যা অবস্থা হয় ওই যে বৃষ্টির জন্য, ঝড় বৃষ্টির জন্য বিশ্বাসকামী একটা অবস্থা, খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। তো ও যখন যাচ্ছে তখন ওই বাইন গাছের নিচে এসে স্বাভাবিকভাবে তো ও বাদাম কুড়াইতো। তো রাতের বেলা ওর কাছে কোনো টর্চ বা কোনো আলো ছিল না, অন্ধকারে আস্তে আস্তে গান গাইতে গাইতে যাচ্ছে। তো যেতে লাগলো, হঠাৎ করে বাদাম গাছের দিকে চোখ পড়ে। তো বাদাম গাছের যে চোখ পড়ে ও দেখে যে লাল শাড়ি পরা খুব সুন্দরী একটা, মানে নতুন বউ, ধরেন আজকে যদি বিয়ে হয় কোনো মেয়ের, তো তার সাজগোজ যেমন হয় আর কি, লাল শাড়ি পরে খুব সেজেগুজে একটা মেয়ে বসে আছে এবং পাতলা স্যান্ডেল পায়ে দিয়ে। ও দেখতে পাচ্ছে যে বাদাম গাছের পারে মেয়েটা বসে আছে, বসে পা নাচাচ্ছে এবং ও যখন নিচে থেকে যাচ্ছে, তো ওর চোখ যখন পড়ছে ওই মেয়েটার দিকে,
তো লাল বউ আরকি। তো ওকে দেখে ওকে ডাকছে যে, "বাবু এদিকে আয়।" তো এরকম জোরে ডাকলে ও ওইটা দেখে ভয় পেয়েছে। কারণ এখানে কিছু একটা আছে এরকম শুনতো কিন্তু ওইটা দেখেও আর নিজেকে সামলাইতে পারেনি যে একটা মেয়ে মানুষ বা নতুন বউ সে গাছের উপরে বসে আছে তাও আবার রাতে। আশেপাশে কিছু নাই। ওইটা দেখে ভয় পেয়ে এক দৌড়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যেয়েই বাড়িতে ওর ঘরের কাছে পৌঁছে হ্যাঁটে হয়ে গেছে। তো ঘরের কাছে পৌঁছে তো তখন তো মানে চিৎকার করতে গেছে। তো স্বাভাবিকভাবে ওর বাবা-মা আশেপাশের যারা ঘরের ইয়ে ছিল, চাচা-চাচীরা বের হয়ে আসছে। বের হয়ে এসে ওকে ইয়ে করছে, তুলে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। তো রাতে আর ওইভাবে জ্ঞান ফেরে নাই। পরবর্তীতে জ্ঞান ফিরছে এবং ওর জ্বর হয়, প্রচুর জ্বর হয়। জ্বর ৬-৭ দিন জ্বর ছিল। তো এই সময় আমাদের ওখানে যারা একটু ভালো নামাজ পড়তো হুজুর, তাদেরকে এনে ওকে ঝাড়ফুঁক করানো হলো, পরা পানি খাওয়ানো এবং ডাক্তার ট্রিটমেন্টও করা হলো। তো ওর জ্বর সেরে গেল, ভালো হয়ে গেল। কিন্তু ওই যেদিন ভয় পেয়েছিল, ওই ভয় পাওয়ার পর থেকে ওর মুখের নিচের অংশটা মুখটা একটু বাঁকা হয়ে যায়। ওই ভয়টা পেয়ে। ভয় পেয়ে মুখ বাঁকা হয়ে যায় এবং এখন পর্যন্ত আজও ওর মুখটা বাঁকা আছে এবং সে কিন্তু বিয়ে করছে, তার ছেলে-মেয়ে হয়েছে, অনেক বড় হয়েছে। কিন্তু সেই ঘটনার পর থেকে ওর মুখ বাঁকা এবং এখনো বাঁকা আছে। ওই যে আমরা বলি যে রাঙা বউ দেখছিল আরকি। ওইটা দেখে ভয় পায়। তো এটা আরকি। তো এখনো পর্যন্ত সেইটা ঠিক হয়নি। না, এখনো পর্যন্ত ওটা ঠিক হয়নি। ওই অবস্থাতেই আছে। আচ্ছা, আপনি আমাকে ছোট্ট করে যে কোবানা ঘটনাটা একটু বলবেন ছোট্ট করে? আ আচ্ছা। আ এটা হচ্ছে আসলে আমার একটা খালাতো বোনের উপরে ওকে জিনের আসর করছিল। তো জিনের আসর বলতে খারাপ জিন। এটা। তো আসলে আমি যেটা যতটুকু বুঝছিলাম, আমি যতটুকু আমার জি তো আসলে বদনালে কিছু নাই। জিন জাস্তি জিন না ভালো জিন? এটাই হচ্ছে মূল বিষয় যে আমরা মানুষ, আমাদের ভেতরে ভালো খারাপ আছে। আর জিনের ভেতরে ভালো খারাপ আছে। তো খারাপ জিনগুলা কি করে? মানুষদেরকে বিভিন্নভাবে ভয় দেখায় বা অনেক কিছু করার চেষ্টা করে আরকি। সেটা একেকজন আমাদের ভেতরে তো খারাপ মানুষের ওরকম আছে। ঠিক ওদের ভেতরেও তাই। তো এরা খারাপ একটা জিনই আমার খালাতো বোনের উপর আসর করছে। তো এটাকে কোনোভাবে টানানো যাচ্ছিল না। তো যার কারণে কি করা যায়? আমার উম খালুর এক বন্ধু ছিল। উনি নামাজ কালাম পড়েন এবং ভালো মোটামুটি টাইম থেকে আমল ভালো করে। আমল ভালো এবং উনি ইয়ে করেন আপনার যে এসব কাজ-টাজ করেন আরকি। যে জিন-টিন আ তাড়ানো বা এই ধরনের তাদবির দিয়ে থাকেন এগুলো। তো উনাকে ডাকা হলো, উনাকে ডাকার পর উনি ট্রিটমেন্ট করতেছেন। তো ট্রিটমেন্টটা চলছিল প্রায় আপনার ৩ মাস বা ৩.৫ মাস এতদিন ধরে। খুব লং টাইম ছিল। তো আমি ২-৩ দিন সরাসরি ট্রিটমেন্টটা দেখছি আরকি। তো একদিন রাতে ইয়ে করল যে মোমবাতি জ্বালিয়ে ওকে সামনে বসায় এরপর মোমবাতি নিভাইয়া দিল এবং জিন আনা ইয়ে করল। তো জিন ওর উপর আসর করল। আসর করে আসার পর ও কথা বলল। ওর গলাতেই কথা বলল। তো জিনটা ছিল খুব দুষ্ট প্রকৃতির এবং ও যাবে না, এরকম বলল। এরপরে ঝাঁটা আমরা যেটা বলি আরকি ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ু, সেই ঝাড়ু দিয়ে ওকে পেটানো হলো প্রচুর। আমাদের এই অনেক সময় পত্রিকাতে আমরা কিন্তু এখনো দেখি এই ধরনের চিকিৎসা, কোন চিকিৎসা হয়। তো কোন ক্ষেত্রে অপচিকিৎসা কোনটা কি জানি না। ওটা যে আমি যে বোনের ঘটনা বলছি, ওকে ঝাড়ু-ফুটা করা হলো। ও তারপর অজ্ঞান হয়ে গেল। কিন্তু এরপরে যখন অজ্ঞান হইরে আসলো প্রায় ঘন্টা ১.৫ পরে, তখন কিন্তু সুস্থ। মানে ওকে যে পেটানো হইছে, ওর গায়ে কোনো দাগ নাই বা মানে কোনো ব্যথা হয়, ব্যথা নাই, এরকম কিছু হয় নাই। আচ্ছা এইভাবে গেল। এরপরে মোটামুটি চিকিৎসার শেষের দিকে ওকে এমনও করা হয়েছে যে আপনার পুকুরের পানিতে চুবানো হতো। অর্থাৎ একটানা মনে করেন যে ২ ঘন্টা ৩ ঘন্টা পানিতে চুবাইতো। এই যে পানির নিচে ডুব দিয়ে রাখতো। অনেকক্ষণ পরে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আবারও খেত। এভাবে করে কিন্তু পরবর্তীতে কিছু হইতো না। তাৎক্ষণিকভাবে যখন করতো তখন খুব খারাপ লাগতো ওদের দেখে। মোটামুটি শেষের দিকে যে ঘটনা যে নতুন যে কোদাল আমরা ইয়ে বলি, মানে সেই চিকিৎসার শেষ অংশে আরকি। এটাকে অনেকেই যারা শুনছেন কিভাবে নিবেন জানি না। যে স্বাভাবিকভাবে যে সায়েন্স এটাকে কখনোই ইয়ে করে না। সাপোর্ট করে না। অর্থাৎ আপনি যেবারে ঝাঁটা দিয়ে পেটানো বা পানির নিচে ডুবা রাখা, এগুলাও আসলে যে এগুলো যে ক্ষতিকারক বা আপনার বলেন যে পরে আবার সুস্থ হয়ে যায় সব মানে কিন্তু ঘন্টাখানেক পরে এবং দাঁত থাকে না এবং একদম পুরোপুরি সুস্থ মানুষ এবং আগের কোনো অভূতপূর্ব নাই ব্যথার। এ বোতলগুলো তো কোনটা সাপোর্ট করে। তো এটা আমার সমাপ্তির উদাহরণ দিলে না? আচ্ছা। তো শেষে যেটা হলো যে শেষের দিকে নতুন একটা কোদাল, বড় ধরনের বড় যে কোদাল, সে কোদাল কিনে এনে এই কোদালকে আগুনে পোড়ানো হলো। আচ্ছা। এটা আমার চোখের সামনে মানে আমি বললাম তো ৩-৪ দিন আমি নিজে চিকিৎসাটা দেখেছি। আচ্ছা। তো আগুনে কোদালটা পোড়ানো হলো। পোড়ানোর পরে এটা যখন কামারের দোকানে আগুনে পোড়াইলে লাল হয়ে যায় একেবারে টুনটুন, পুরা লাল।
সে লাল রং যখন ধারণ করছে তখন আপনার দস্তা যে পাটের যে বস্তাগুলা আগের দিনের চাউলের বস্তাগুলো যে পাওয়া যায় ওই ওরকম বস্তা মুড়িয়ে যে এই যে চিকিৎসক যে ছিল আর কি আমার খালুর বন্ধু, উনি এটাতে ওই এক পাশ অর্থাৎ কোদালের এক পাশকে ধরে ওই খালাতো বোনের মাজায় আপনার পেছনের দিকে কাপড়টা উঠিয়ে মাঝামাঝি সেঁকা দিয়েছে পিঠের একটু নিচের দিকে আর কি, ওখানে সেঁকা দিয়েছে, অর্থাৎ ওই গরম কোদাল ওই লাল সহ তাকে চেপে ধরা হয়েছে। সিমেন্ট বলে আমরা স্বাভাবিকভাবে চিন্তা করছি তো সে তো পুরী ওখান থেকে হয়ে যাবে, থাকার কথা না, কারণ স্বাভাবিকভাবে একটু গরম আর সেখানে একেবারে উত্তপ্ত করে ওটাকে রঙিন লাল করে ফেলা যে গরম, ওখানে যে থাকার কথা আছে না। তো তাকে দেওয়ার পরে বলে দেওয়ার পরে সাথে আরও চিকিৎসা ছিল আর কি, ঝাড়ফুঁক ছিল, তেল মালিশ টালিশ করতো, তা ওটা করলো। আমরা অবাক হয়ে গেলাম যে ওইটা দেওয়ার পরেও পরবর্তীতে দেখা গেল কি যে তার কিছু হয়নি, ওখানে এমনকি একটা দাগও পর্যন্ত স্পট পড়েনি। অথচ যিনি ওটাকে এই আপনার পাটের যে ব্যাগ বস্তা সে বস্তায় করে ধরে অর্থাৎ কোদালটাকে ধরে যে চাপা দিয়েছে, তো ওনার হাতে ফসকা পড়ে গেছে, ওনার হাতে নেই ফসকা পড়ে গেছে, কিন্তু যাকে চাপা দিয়েছে তার তো এই আমার বোনকে, ওর কিন্তু আপনার কিছু হয়নি। মনে হয় এখন সুস্থ আছে। এখন ওইটা পরবর্তীতে আপনার প্রায় 3.5 মাস 4 মাস চিকিৎসার পরে ওটা চলে যায় এবং এখন সে পুরোপুরি সুস্থ আছে। থ্যাংক ইউ। আমাদের হাতে একদম সময় কম। আমাদের রহমানী ভাইয়ের কাছে আমরা একটা ছোট্ট ঘটনা শুনি। যেহেতু একদমই সময় কম, আরেকটা ঘটনা শোনা দিই। এই ঘটনাটা মানে আমার দেখা আর কি। এই ঘটনাটা বলতে চাচ্ছিলাম না রাসেল ভাই, তারপরেও বলি। তো এটা আমি যেখান থেকে পড়াশোনা শেষ করেছি সেখানে বিষয়টা হয়েছিল এই রমজানের সময় ঘটনা। তো আমি বাথরুমে গিয়ে ফজরের জন্য আর কি, ফজরের নামাজের জন্য ওযু করছি। তো ওই সময় বয়স কত হবে, প্রায় মোটামুটি 65-70-এর মতো একজন মানে সাদা দাড়ি বয়স্ক মানুষ, সে উজু করছে। তো আমি কখনো তাকে এর আগে কখনো দেখি নাই এখানে। তো আমি চিন্তা করলাম যে হতেও পারে মানে অনেক তাবলিগ তো আসে, তো সেক্ষেত্রে কেউ হয়তো হতে পারে, ওখানকার কেউ হয়তো হতে পারে। তো আমি উজু টুজু করে আমি যখন রুমে গেলাম তখন আমাকে বলছে যে তোকে তো একদিন খুঁজে গেল। আমি আবার অবাক যে আমাকে এখন কে খুঁজে গেল। তখন যে বর্ণনাটা দিল, আমি যে লোকটাকে দেখলাম সে লোকটা আমাকে সে রুমে খুঁজে গেল। তো এটা আবার মানে আমার কাছে অবাক লাগলো, আবার মানে বুঝলাম না যে আসলে ঘটনাটা কি হলো। তার 2-3 দিন পরে সেম ঘটনা মানে পাশের রুমের একজনের সাথে, এবং সে যে যেরকম বর্ণনা দিল পুরো আমার বর্ণনার সাথে মিলে মানে মানে এইরকম একজন ব্যক্তি উজু করতে গিয়ে তাকে দেখা গেছে, এবং ও যখন উজু করছে এর ফাঁকে সে ওকে খুঁজে গেছে এরকম একজন লোক। তো মানে এই ঘটনাটার প্রকারে কোনো আমরা দেখা হয় নাই, খোঁজারও চেষ্টা করি নাই। বাট মানে আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল এই বিষয়টা। না, আমার কাছে খুব আশ্চর্য লাগলো। রহমানী ভাই, আজকে তো আপনার আরো ভাবে ঘটনা ছিল, কিন্তু আমাদের হাতে সময় নাই আজকে। নেক্সট টাইম আমরা নিশ্চয়ই আবার শুনতে পাবো, এবং আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো জানি না। মানে যখনই ডাকি তখনই আপনি চলে আসেন, এবং অবশ্যই দারুণ দারুণ সব ঘটনা নিয়ে। এবং যারা এয়ারতেও বসে আছেন স্টুডিওতে এবং আমাদের সাথে সংরক্ষণ ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে সময় নাই আজকে। শুধুমাত্র একটা কথা বলবেন, সপ্তাহ পর একটা কথা বলবেন যে আপনারা, আমি ছোট করে তারা পুরা যেহেতু আছে বলে দিই, যে আপনারা দুজন যারা এসছেন তারা রাস্তা পাড়ি দিতে যেতে কোনো একটা রাতের বেলা দুজন মিলে একসঙ্গে বেরিয়েছিলেন এবং একটা অদ্ভুত বড় দেখেছিলেন। বর্ণনা দেবেন, শুধুমাত্র সেই বর্ণনাটা দিবেন যে কি দেখেছিলেন রাস্তায় অনেক রাতে। ঘটনাটি ঘটেছিল 3 মাস আগে। ঘটনাটা বলার সময় নাই। আচ্ছা ঠিক আছে, বলি। যা দেখেছিলাম তা হচ্ছে গিয়ে মানে একটা বুড়ো মানুষ 80 to 90 ইয়ার্স ওল্ড যেরকম থাকে, তার চিকিৎসা আগে তো বলেন জায়গাটা অনেক এটা মোহাম্মদপুরের ঢাকার এয়ার স্কুলের ঠিক পাশে বিহারিং ক্যাম্পে ওইখানে। তো একটা 80 to 90 ইয়ার ওল্ড যেরকম একজন বুড়ো মানুষ কুকরো হয়ে যখন বসে থাকে, তার গায়ে কোনো মাংস নাই, শুধু চামড়া, একদম হাড্ডি, এক্স্যাক্টলি ওরকম একটা মানুষ বসেছিল ময়লার স্তূপের পাশে। ইদানিং খাটছিল, এটা যত জানি। প্রথমে এটা আমাদের কাছে তেমন কিছু মনে হয়নি, কিন্তু যখন সে তাকায় আমাদের দিকে তখন দেখি তার মাথা 4 থেকে 5 গুণ নর্মাল মানুষের চেয়ে বড়। এটা একটা মানে
আনবিলিভেবল প্রথমে মনে হয়েছিল, কিন্তু আমরা প্রথমে মানে দাঁড়িয়েই ছিলাম, কিছু বুঝতেছিলাম না। যে কি হচ্ছে কি হচ্ছে মানে এবার কি যে ও না মানুষ না কি, আমরা এটা আসলে বুঝিনি। এবং মানে আমি 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 কিভাবে ডিফাইন করবো বুঝতে পারবো। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম যে একটু কি অ্যাবনরমাল সাইজের ছিল মাথাটা? তো আপনি যেটা বললেন যে অ্যাবনরমাল সাইজের একটা লিমিট থাকে। এটা অনেক বেশি বড় ছিল এবং বডির তুলনায় অনেক কম। সে মানে নোংরা কিছু খাচ্ছিল বোধহয়। মানে আমরা এই যে ছাগলের চামড়া বা এ ধরনের কিছু দেখেছিলাম যে পড়ে আছে সামনে, ওই সময় আপনি বলছেন রিক্সা ক্রস ক্রস করে, এবং রিক্সাওয়ালাটা জোরে বলে উঠেছে আল্লাহ গো, এরকম একটা জোরে। রিক্সাওয়ালাও ভয় পেয়েছে, এই আমরা একা দেখিনি, তার মানে রিক্সাওয়ালাও দেখেছিল এই জিনিসটা এবং দেখেও উনিও ভয় পেয়েছে। এবং আপনারা কি ওখান থেকে তারপরে চলে আসেন? আমরা তখন হেঁটে যাই, কিন্তু আমরা 100 গজ দূরে গিয়ে আবার পিছে যখন তাকাই তখন দেখি যে ওই জিনিস পাবে ওটা স্টিল আমাদের। প্রেম আমাদের দিকে, অপলক দৃষ্টিকে যেটা বলে যে আমাদের দিকে তাকিয়ে আছে। এবং ফিরে আসার পর আপনাদের জ্বর টর বা এরকম কোনো কিছু হয় করে না? ইচ্ছা হয়নি, বাট পরে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে এরকম 2-3 বছর আগে একজনকে হত্যা করা হয়েছিল, একজন বুড়ো মানুষ। বুড়ো মানুষ ওই জায়গাটাতে। আচ্ছা। সেই কারণেই হয়তো অনেকদিন পরে মানে এই লোভটা এরকমভাবে বের করেছে আপনারা। রাইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন এবং সবাই নিশ্চয়ই আজকের এই ফার্স্ট অ্যানিভার্সারিতে ভূত এফএমকে উইশ করতে চান। আপনারা আসলে এখনো উইশ করা হয়নি আপনাদের সবার। সো একে একে আসি না, এদিক থেকে আসি, শুরু করি। ভূত এফএম এবং তার সকল টিমকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে আসার জন্য, এবং ভূত এফএম এর প্রথম বর্ষপূর্তিতে তাদেরকে লটস অফ কিসেস অ্যান্ড উইশেস। ওকে। So all listeners and entire Bhuta FM team, very happy birthday. এক বছর পূর্তি হলো, হোপফুলি আরও কন্টিনিউ করবে, আরও মানুষকে ভয় দেখাবে। ওকে। হ্যাঁ, হ্যাপি বার্থডে ভূত এফএম এবং শুধু ভূত এফএম নয়, এর সঙ্গে ভূত এফএম, ভূত যে টিম, সঙ্গে রাসেল ভাই এবং যারা শ্রোতা সবাইকেই শুভেচ্ছা, এবং ভূত এফএম আরামবাড়ি ইব্রাহিম এই প্রোগ্রাম সুন্দরভাবে চালিয়ে যাক এই আশা করি। ওকে। শুভমান্য দিন ভূত এফএম। আর আমাদের শ্রোতাদের কামনা থাকবে যে ভূত এফএমে আমাদের মতো শ্রোতাদের আরও অংশগ্রহণের ব্যবস্থা করা এবং এটা দীর্ঘদিন বেঁচে থাকুক। অলরাইট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আপনারা এতক্ষণ ধরে যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক শোনেন, ভয়েস শোনেন, প্রোমো মানে একদম স্টার্টিংয়ে যে ইন্ট্রো দিয়ে আমরা ঢুকি সেখানে যিনি কাজ করেছেন এবং ভয়েস দিয়েছেন, যার বয়ান আপনারা শোন কিন্তু কখনোই সামনে আসেন না। আমাদের খুবই মানে জিনিয়াস একজন মানুষ আমাদের চিন্টু ভাই আজকে আছেন, যিনি সাউন্ডে কাজ করেন হেড, এবং তিনাই তাকে বলবো যে কিছু বলেন আজকে। হ্যাপি বার্থডে ভূত এফএম। ওকে, আপনি যেভাবে বলেন যে কে ওখানে, তারপর যখন বলেন যে বুম এফেক্ট। কে ওখানে ছিল আমাদের আরেকজন কলিগের ভয়েস, তারপরে আপনারটা, তারপরে তার এবং আমাদের যে সাউন্ড ব্যাকগ্রাউন্ড বিভিন্ন মিউজিক এগুলো আসলে পুরোপুরি ক্রেডিট পায় আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার মাসুম। মাসুমের কথা বলবেন যে সে অনেক কষ্ট করে অনেক দিন ধরে এগুলো জোগাড় করেছে। আচ্ছা, আর আমরা তো এগুলো ইউজ করে মোটামুটি মানে একটা কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছি আর কি আপনাদের। বাট ভূত এফএম নিয়ে আমাদের আসলে বলার যতটুকু তার চাইতে ফিল করার ব্যাপারটা অনেক বেশি। মানে আমরা অনেক চেষ্টা করি যে মানে শোটা অনেক ভালো হোক এবং আশা করি সবারই ভালো লাগে শোটা। এবং অনেক দূর দূরান্ত থেকে আমাদের SMS আসে, অনেক পছন্দ করেন সবাই, আমি জানি। আর কিছু একদম বলার নেই। 1 বছর হয়ে গেল দেখতে বলবো না, এটা শুনতে সেটাই। কিন্তু মানে অনেক আমার নিজেরই অনেক ভালো লাগে শোটা শুনতে। তো আশা করবো যে সবারই ভালো লাগে আর কি। থ্যাংক ইউ। মাসুম ভাই তো আছেনই আমাদের মাঝেই যিনি কথা বলেন। তো মাসুম ভাই সবাইকে তো উইশ করেন অ্যাটলিস্ট। হ্যাপি বার্থডে ভূত এফএম। হ্যাপি বার্থডে ভূত এফএম। এবং এই যে আমাদের আরেকজন ছিলেন, তিনি কেন যেন ঢুকছেন না ভেতরে, তাই না? সে খুব টায়ার্ড। সো তাকে আমরা ভাই দিতে পারতাম যে আপনারা আমাকে SMS নিয়ে বিভিন্ন সময় বলেন যে SMS ঠিক মতো
করেন না, এই করেন না, ওই করেন না। দায়িত্ব যিনি ছিলেন সেই দায়িত্বপ্রাপ্ত মানুষটি তিনি ঘরের মধ্যে ঢুকছেন না। আমরা তাকে আমরা একদম সরাসরি ধরা নিতাম। এনিওয়েজ থ্যাংক ইউ গাইজ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং আগামী সপ্তাহে আবারও কথা হবো। এবং এখন আপনাদেরকে আরও একবার বলি যে আমাদেরকে মঙ্গল পারফর্ম অ্যাড্রেস হচ্ছে ভূত FM @radiofuti.fm। যারা আজকে এখানে উপস্থিত ছিলেন, যারা আমাদের সাথে পার্টিসিপেট করলেন, যারা আমাদেরকে উইশ করলেন, যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন এবং আগামী সপ্তাহেও শুনবেন এবং যারা এই মুহূর্তে আমাদের ঘটনা পাঠাচ্ছেন, SMS পাঠাচ্ছেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ। 1টি বছর কাটিয়েছি, আরও সামনের বছরগুলো আপনাদের সাথে নিয়ে যেতে চাই এভাবেই। সুতরাং সাথে থাকবেন এবং অবশ্যই ভালো ভালো মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনাগুলো পাঠাবেন আগের মতোই এবং নাম, ঠিকানা, ফোন নাম্বার উল্লেখ করতে ভুলবেন না। আরও একবার বলছি, ভূত FM @radiofuti.fm আপনাদের সেরা ঘটনাগুলো পাঠিয়ে নিন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী শুক্রবার আবারও ভূত FM নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতেই থাকুন।